দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন টেবিল টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা চলমান সংস্কার যে কার্যক্রম এই অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো নিয়ে আজকে আলাপ করব এবং আগামীর বাংলাদেশ। এবং এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি রফিক, ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর শরীফুল আলম, রাজনীতি বিশ্লেষক এবং সুশাসন বিশ্লেষক। ডক্টর শরীফুল আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। আমরা মূলত যেই কথা দিয়ে শুরু করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়কালে বেশ কিছু কার্যক্রম, চলমান কার্যক্রম রয়েছে যেগুলো এক ধরনের সংস্কার কার্যক্রম আমরা বলছি, রিফর্ম এজেন্ডা। সেগুলো যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি রাজনৈতিক দলগুলো, আমি রফিক ভাই আপনাকে দিয়ে প্রথম শুরু করব আলোচনা। সম্প্রতিকালে আপনার দলের প্রতিনিধি দল, বিশেষ করে মহাসচিবের নেতৃত্বে বা স্থায়ী কমিটির সদস্য যারা রাজনীতিবিদরা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে, তারা একটা রোড ম্যাপের কথা বলেছেন, পথ নকশা, যে কিভাবে এই সরকার আগামী দিনে কাজ করবে। পাশাপাশি সরকারের চলমান সংস্কার কার্যক্রমগুলোতে রয়েছেই। এই দুটোর সম্পর্কে আপনার কিছু অ্যানালিসিস আমরা প্রথমে যোগ করি। ধন্যবাদ প্রথমে আপনাকে এবং ধন্যবাদ সহ আলোচক যারা দেখছেন এবং সবাইকে শুভ সন্ধ্যা। আজ ৩রা সেপ্টেম্বর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ সমাজের অহংকার, যুব সমাজের অলংকার, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের একজন অগ্রনায়ক, যিনি সুদূর লন্ডন থেকে সৃজনশীল এবং সৃষ্টিশীল রাজনীতির অভ্যুদয় ঘটিয়েছেন বাংলাদেশে, এবং সেখান থেকে তিনি বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে, কখনো স্কাইপিতে, তৃণমূলে কথা বলে সবাইকে একটা ঐক্যবদ্ধ, বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি যৌক্তিক আন্দোলন করতে সক্ষম করেছিলেন এবং সেখানে তিনি সফলতা দেখিয়েছেন। এবং একই সাথে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে সর্বোপরি ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন হিসেবে মেনে নিয়ে সেই আন্দোলনকে সমর্থন শুধু জানিয়ে নয়, সেই আন্দোলনের সাথে বিএনপি এবং বিএনপির পরিবারের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশ দিয়ে 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় যে অনন্য ভূমিকা রেখেছেন সেই তারেক রহমানের আজ ৩রা সেপ্টেম্বর কারামুক্তি দিবস। এই দিবসে জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট রফিক শিকদার দেশ এবং প্রবাসীর সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা দীর্ঘ 17 বছর পর স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আমরা আজও পুরোপুরি স্বাধীন হতে পারি নাই। কারণ আমরা এই স্বাধীনতাটাকে আমরা দীর্ঘ 53 বছর যাবৎ খুঁজছি এবং স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করছি। এখানে আমরা স্বাধীনতার পুরোপুরি স্বাদ তখনই আমরা পাব যখন আজকে আমাদের যিনি এই সরকারের, নতুন সরকারের অগ্রপথিক এবং প্রধান উপদেষ্টা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব যেদিন ফ্রান্স থেকে এয়ারপোর্টে এসে নেমে তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ, আনন্দ পৌঁছে দিতে পারলেই স্বাধীনতা খুঁজে পাওয়া যাবে। স্পেসিফিক্যালি সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে রিফর্ম নিয়ে, সেগুলো নিয়ে আপনার অবজারভেশন কি? তো আমি সেই কারণে বলছি যে আমরা মুক্ত হয়েছি কিন্তু আমরা স্বাধীন হই নাই, এবং সেই স্বাধীন হওয়ার জন্য আমাদেরও বিএনপির পক্ষ থেকে রোডম্যাপ আছে। এবং আপনি জানেন যে দলের নিজস্ব একটা রোডম্যাপ আপনার রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের দলের প্রধান চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে তিনি রোডম্যাপ একটি সংস্কারের 27 দফা একটি রাষ্ট্র মেরামতের দাবি উত্থাপন করেছিলেন, যৌক্তিক দাবি, এবং সেটা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে 31 দফায় সেটি পরিণত হয়েছে। এবং সেটি বাংলাদেশের সমগ্র বিভাগে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে সম্মানিত শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিদগ্ধ আলোচকদের মাধ্যমে জনগণের কাছে তৃণমূল
মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে আমাদের যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরের ঘটনা, এটা তো অবশ্যই আগের, এবং সেখানে আফটার 5ই অগস্ট যে বর্তমান চিত্রটি আমি আপনাকে যোগ করতেছি। তো সেই রাষ্ট্র মেরামতের যে পয়েন্টগুলো, দফাগুলো, যেমন 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, রাইট, এবং তারেক রহমান সাহেব বলেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকলে সেই সরকারটি ফেসিস্ট হয়ে যায়, যেতে পারে। সে কারণে 2বার বেশি প্রধান থাকবে না। পার্লামেন্ট থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকবে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনা করে এটি আবার ফিরিয়ে আনা এই ব্যাপারগুলো এসেছে, এবং তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি নির্বাচন একটি সঠিক সময়ে, যৌক্তিক সময়ে, নিশ্চিতই তত্ত্বাবধায়ক সরকার যারা আসছেন ওনারা সংস্কার করে, পুরোপুরি সংস্কার না, মূল যে জায়গাগুলো আছে, যেমন এখন পর্যন্ত আপনার এই প্রশাসনে বিগত দিনে যারা ছিল এবং হাসিনা সরকারের তল্পিবাহক হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা কিন্তু এখনও আছে, এবং তারা কি করছে আমি জানি না, এবং তারা হাসিনা সরকারের সময় থেকে দেশের সুশাসনের জন্য কি করেছে সেটি কিন্তু সবাই জানে। প্রশ্ন তো তারা কিন্তু এখনো আছে সেখানে। তো তাদেরকে এই জায়গায় তো দ্রুত সংস্কার করা দরকার। দুদক আছে, সেখানে সংস্কার করা খুব জরুরি। তারপরে আপনার পুলিশ প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে। তো সর্বোপরি সকল ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন, এখন সময়ের দাবি। তো যত তাড়াতাড়ি সম্ভব তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে, কাজ করছে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি আমাদের দল থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং আমাদের দল থেকে আরও বলা হয়েছে যে আগামী দিনে আমরা নির্বাচন করার মধ্য দিয়ে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনবো। এই আলোচনায় আমি আবারও যাব, তত্ত্বাবধায়ক সরকারের আলোচনায়। ধন্যবাদ, আপনি শুরু করলেন, নিশ্চয়ই আরও বলবেন। ডক্টর শরীফুল আলম, আপনার কাছে আসি। আপনি নিজে রাজনীতি, সুশাসন নিয়ে গবেষণা করেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে আছেন। মূলত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রাজনৈতিক দলগুলো রূপরেখা চাইছে, তারা সেখানে অন্তর্বর্তীকালীন সরকার রেসপন্ড করেছে, তাদের হাতে বেশ কিছু সংস্কার কাজ করার পরেই নির্বাচন নিয়ে তারা ভাববে। এই দুটোর কম্বিনেশনকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক, উনি বেশ কিছু সংস্কারের কথাও বলেছেন। তো আমি এক্ষেত্রে একটু কশাসলি এগোনোর পক্ষপাতী। যেমন আমি বলছি যে প্রচুর সংস্কার প্রস্তাবনা মানুষ দিচ্ছে, আমরাও দিচ্ছি, সরকারও এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিচ্ছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে, এবং সরকারের জন্য এটা মনে হয় একটা কশনারি ইঙ্গিত হতে পারে যে কতটুকু আপনি করতে পারবেন। নট বিং হিউজলি অ্যাম্বিশাস, কতটুকু মানে লেংথ কতটুকু হবে, সে মানে কতটুকু হবে, একটু কম অ্যাম্বিশাস থেকে যদি কিছু ডেলিভার বেশি করা যায় তাহলে আরও বেশি ভালো। মানে যদি আপনি ওই যে টেক্সট বুক উদাহরণ বলেন যে লো হ্যাঙ্গিং ফ্রুটস কোনগুলো অতি সহজে আপনি করতে পারছেন, কম সময়ে করতে পারছেন, যাতে আবার রাজনীতিবিদ বা যারা আছে, বিশেষ করে মাঠের রাজনীতি, বিএনপি, জামাত সহ অন্যান্য দল, তারা যেন আবার এটাকে এমন না ভাবে যে অনেক দিন চলে যাচ্ছে, সংস্কার কতটুকু করবে, এবং এর পিছনে আরও বিষয় থাকতে পারে যে যতই আপনি দেরি করবেন ততদিনে তো আপনার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠবে, নানা ধরনের প্রশ্ন উঠতে পারে। এই জন্য সরকার যদিও বলছে না যে কত দিন সুনির্দিষ্টভাবে, তবে আমার বিশ্বাস যে তাদের মনে নিঃসন্দেহে কোনো একটা দিনক্ষণ আছে যেটা আমরা হয়তো জানি না। কিন্তু আমি মনে করি যে ফর ট্রান্সপারেন্সি সেক অর ফর অ্যাকাউন্টেবিলিটি সেক সরকারের বলা উচিত যে আমরা আনুমানিক এতদিন অথবা এত মাস এত বছর আমরা করব, এবং এই জিনিসগুলো কমপক্ষে আমরা করব। যেমন একটা প্রসঙ্গ যদি যোগ করি, যেমন আপনি নিজে লক্ষ্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের লিডারশিপ পজিশনে যারা, ধরা যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রভিসি, অনেকেই তারা পলাতক, তারা নিশ্চয়ই নিজেদের কর্মফলের কারণে নিজেরাই সরে গেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন প্রায় 45 ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর লাগবে। আবার ব্যাংকিং সেক্টরে আজকেই রফিক সিকদার সাহেব বললেন উনি কোনো একটা ব্যাংকে যে পর্যাপ্ত টাকা পান নাই। তার মানে এগুলো দ্রুত সমাধান করারও প্রয়োজন আছে। তো পর্যাপ্ত না, 2 লাখ টাকাই পাননি। আচ্ছা, না অবশ্যই এটা, যেমন আমি এডুকেশন সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর দুটো উদাহরণ দিলাম। আচ্ছা,
না, আমি সামগ্রিকভাবে বলতে চাই যে মানুষ তো বেশি দিন অপেক্ষা করতে চাইবে না, সে মানুষের নেচার। যে আপনার সরকারের প্রায় 1 মাস হয়ে গেল, অথবা ধরেন 3 সপ্তাহের অধিক হলো, তো এখন এই সময়টা নিঃসন্দেহে সরকারের জন্য যথেষ্ট না। মানুষ দেখতে চাচ্ছে তাড়াতাড়ি, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে তাড়াতাড়ি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি বরং দেখি যে কমপক্ষে পরিকল্পনাটা বলা, আমরা যে প্ল্যান এটা, টাইম ফ্রেম এটা, তাহলে এটা কম বেশি লাগতে পারে। তাহলে হবে কি, জনগণের আস্থা আসবে। নিজেদের জন্য একটা টার্গেট সেট করে দেওয়া। নিজেই যদি আমি নিজের জন্য টার্গেট সেট না করি, তাহলে তো আমি হাতড়াতে থাকবো কখন কি কাজ করব। এটা অনির্দিষ্টকালের জন্য তো কোনো সংস্কার পরিকল্পনা, সংস্কার তো একটা ব্যাপক প্রক্রিয়া, 20 বছর 30 বছর ধরেও সংস্কার করা যায়। কিন্তু আপাতত আপনি বা আমরা বা সরকার কি মনে করছে যে এটাকে আমরা 2 বছর করব না, 3 বছর করব না, 6 মাস করব না, 1 বছর করব, হোয়াট এভার মেবি, সেটা জনগণের সামনে একটু বললে জনগণ আশ্বস্ত হয়, পলিটিক্যাল পার্টিগুলো আশ্বস্ত হয়। তো আমি এক্ষেত্রে বড় দাগে কয়েকটা কথা বলবো যেখানে সংস্কার আনাই দরকার। যেমন আপনি বললেন যে ব্যাংকিং সেক্টর এবং এডুকেশনাল সেক্টর, আমি বলবো যে সকল ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস স্ট্রেংথেনিং করা দরকার। কারণ সকলগুলো পারা সম্ভব কিনা আমি জানি না। স্পেসিফিক যেমন ধরেন যে ইলেকট্রাল প্রসেস, এটা তো সাংঘাতিকভাবে ওভারহোলিং করা দরকার। ওভারহোলিং না করলে আপনি ইলেকশন দিলেও ইলেকশন বিশ্বাসযোগ্য হবে না, এবং ইলেকশনে যারা থাকবে তারা এটাকে গ্রহণযোগ্যতার মাত্রায় নিতে পারবে না। তো সুতরাং এটা আমাদের জন্য একটা আশু বিষয় যে ইলেকট্রাল প্রসেসটা কেমন হবে। নির্বাচন কমিশনের সংস্কার তো ইলেকট্রাল প্রসেসের সংস্কারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার পার্ট। তো সুতরাং এটা আমাদেরকে অবশ্যই করে দেখাতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে এটার সাথে অনেক বিষয় জড়িত। এর সাথে সংবিধান সংস্কার, সংবিধান অ্যামেন্ডমেন্ট অথবা পুনর্লিখনের সাথেও জড়িত এটা। যেমন বর্তমানে যদি আপনি ইলেকশন করতে যান, তাহলে কোন পদ্ধতি করবেন? যে সংবিধানে যে পদ্ধতি আছে অলরেডি তো আপনার আর কয়েকদিন পরে সেটা শেষ হয়ে যাচ্ছে। সংবিধান ভেঙে দিয়েছেন আপনি, ভেঙে দেওয়ার পরে তো আপনার যে সময়সীমা আছে সেই সময়ের মধ্যে করতে পারছেন কি পারছেন না। প্রধান নির্বাচন কমিশনার বলেছে যা হচ্ছে তার 1.5 মাস পরে তো আমার ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন এই সমস্ত কথাবার্তা আসছে, তো এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠান, একটা তো আপনি ইলেকট্রাল প্রসেস বললেন, আরো এরকম কোনগুলো? এছাড়া যেমন ধরেন যে আপনার, আমি বলবো যে এক্ষেত্রে আপনার যদি আমি বলি যে আপনার সিভিল সার্ভিস অথবা পাবলিক সেক্টর, এই পাবলিক সেক্টরের জন্য কিন্তু সরকার কিন্তু অনেক জায়গায় কমিশন করছে, ব্যাংকিং কমিশন করছে, তারপরে গুম খুমের জন্য একটা কমিশন করা হয়েছে। কিন্তু পাবলিক সেক্টর ইজ এ ভাইটাল সেক্টর ফর দি নেশন, এবং সেটার জন্য তেমন সুনির্দিষ্ট এখনো আসেনি, হয়তো চিন্তাভাবনা হচ্ছে। গত সরকারের বেনিফিশিয়ারিরা এখনো ওই পদগুলোতে রয়েছে, গত সরকারের বেনিফিশিয়ারিরা রয়েছে, তাদের সিস্টেম রয়েছে, এখন পর্যন্ত মানে ভিজিবল তেমন কিছু হয়নি। তবে আমরা আশাবাদী যে এই সরকার নিঃসন্দেহে জনগণের ভাষা বোঝার চেষ্টা করছে, দেয়ালের লিখন বোঝার চেষ্টা করছে। মানুষজন সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত কথাবার্তা হচ্ছে, নিঃসন্দেহে সরকারে যারা রয়েছেন তারা এটা তাদের বিবেচনার মধ্যে আনছে। এবং আমি মনে করি যে এটার জন্য অচিরেই একটা পাবলিক সেক্টরের জন্য কমিশন করা দরকার, যাতে পাবলিক সেক্টরটাকে রাইট সাইজিং করা যায়। অর্থাৎ এখন একটা মনে হচ্ছে যে বিশাল আকারের প্রতিষ্ঠান পাবলিক সেক্টর, কিন্তু ডেলিভার করছে খুবই সামান্য, এবং ডেলিভার যা করছে সেটাও জনগণের স্যাটিসফ্যাকশনের মধ্যে আসছে না। দুর্নীতি ব্যাপকভাবে হচ্ছে। ব্যাংকিং সেক্টর যেমন বললেন আপনি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে, সিভিল সার্ভিস এখন আগে যেগুলো লুটপাট হয়েছে টাকা, সেগুলো ফিরিয়ে আনাও তো বড় চ্যালেঞ্জ। অবশ্যই চ্যালেঞ্জ, কিন্তু সরকারের উদ্যোগ তো অবশ্যই থেমে থাকবে না, সরকার উদ্যোগ নেওয়া উচিত। এবং সেই সাথে আমি বলবো যে হেলথ সেক্টরটা এবং এডুকেশন সেক্টরটাকে আপনাকে রাইট সাইজিং করতে হবে, প্লাস সেই সাথে লেস এক্সপেন্সিভ করতে হবে। আমাদের এখনও হেলথ সেক্টরে আউট অফ পকেট মানি, অর্থাৎ জনগণের কাছ থেকে টাকা খরচ হয় প্রায় 70%-এর কাছাকাছি, 67%। এটাকে রিডিউস করে নিয়ে আসা অবশ্যই একটা গরিব দেশে, আমাদের মতো একটা দেশে, উন্নয়নশীল দেশের জন্য পাবলিক সেক্টর। আমার বোন এখন হাসপাতালে, কারণ আমার কত টাকা খরচ হচ্ছে হয়তো আমি কিছুটা পারছি করতে, কিন্তু আমার গরিব আরেকজন আত্মীয় তো পারছে না। তো সুতরাং কত খরচ হয় এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারে না, বোঝা সম্ভবও না। তো সুতরাং এই আমাদের এডুকেশন সিস্টেমটাকে এবং হেলথ সিস্টেমটাকে গরিবের জন্য অ্যাফোর্ডেবল করে নিয়ে আসা, এটার জন্য অবশ্যই সংস্কার করা দরকার, ইমিডিয়েটলি করা দরকার। ঢাকা মেডিকেল কলেজে আপনি যান বা মেডিকেল কলেজ হাসপাতালে যান, যায় দেখবেন বারান্দাতে রুগী,
কাতরাচ্ছে, বিছনা পাচ্ছে না, সেবা তারা দেওয়ার চেষ্টা করছে ডাক্তাররা, কিন্তু যেহেতু তাদের রিসোর্স কম, তারপরে তাদের সংখ্যা কম, তো এইটা আমরা স্বাধীনের 52 বছর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যদি সার্ভিস না পাই, এডুকেশনে যদি আমার বস্তির একজন ভাই বা বোন বা তার ছেলেমেয়েরা যদি ভর্তি ঠিক মতো হতে না পারে, শিক্ষা না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই বারবার ভাবতে হবে যে কোন জায়গায় আমার সমস্যা। এই স্বাধীনতা বৈষম্যহীন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কি? অবশ্যই। এই জায়গাতে ডক্টর শরীফুল আলম, একটু আমি রফিক সিকদার আপনাকে নিয়ে আসি। সেটা হচ্ছে যে মোটা দাগে সংস্কার অনেক বড় প্রক্রিয়া, অনেক বছর ধরে হতে পারে, কিন্তু একটা টাইম ফ্রেম থাকা দরকার। পাশাপাশি যেগুলো মানুষ দ্রুত চায়, যেমন ব্যাংকিং সেক্টর প্রচুর টাকা ডিরেল হয়ে অন্য দেশে গেছে, সেগুলো ফিরিয়ে আনা, যেই টোটাল স্যার যেটা বললেন যে প্রশাসনিক সংস্কার পাবলিক সেক্টরের, এরকম কি মেজর 8-10টা এরিয়া নিয়ে আমরা প্রথম ভাবতে পারি, নাকি আপনার মনে হয় যে না, একটা টাইম ফ্রেম নিয়ে অনেকগুলি বিষয় নিয়ে ভাবা যেতে পারে? না, সংস্কার তো এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সময়ের দাবিতে সংস্কার চলবে এবং এটা দীর্ঘদিন যাবত এটা চলছে। সময়ের এখন দাবিতে যে মুখ্য যে জায়গাগুলোতে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা অ্যাডজাস্ট করা উচিত, যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসাবশেষ থেকে আবার ফিরিয়ে আনতে হবে, খুব জরুরি, সেগুলোতে হাত দেওয়া উচিত। ইতিমধ্যে সরকার হাত দিয়েছেও, তবে আমি মনে করি যে আরেকটু দ্রুত গতিতে হাত দিলে সরকারের জন্য এগিয়ে যেতে সুবিধা হবে। কারণ যারা আছে যেখানে যেখানে বসে, তারা আমার কাছে মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব বেশি সহযোগিতা করছে। কখনো কখনো কোথাও কোথাও শোনা যাচ্ছে যে স্যাবোটাজও করছে। তো সেজন্য আমি বলবো যে সেই সকল এক্সিস্টিং প্রশাসনে যারা আছে এখনো, এক্স্যাক্টলি, কারণ এটা তো একটা গণ অভ্যুত্থান, তো আগের গভর্নমেন্টের সেটআপ, এটা কারেক্ট, হাসিনা সরকারের সেটআপ, এবং এইটা তো গণ অভ্যুত্থান, কেউ কেউ বিপ্লব বলে, যেভাবেই বলি না কেন, অনেক রক্তের বিনিময়ে তো এই অর্জন। তো কাজে এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এই সংস্কারের জায়গাগুলোতে। একইভাবে আপনি দেখবেন যারা ফ্যাসিস্ট, তারা সবসময় গণমাধ্যমকে তারা গলা টিপে ধরে। বিগত সরকার এইভাবেই গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করেছে, কারণ তাদের প্রথম কাজ হলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, সেকেন্ড কাজ হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করা। আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, আর বিরোধী দল বিএনপি সহ যতগুলো রাজপথের ক্রিয়াশীল বিরোধী দল ছিল, তাদেরকে মামলা, হামলা, গুম, খুন এগুলো দিয়ে পরাস্ত করে রেখেছিল। যদিও জনগণের দল বিএনপিকে এত নির্যাতন নিপীড়ন করার পরেও দাবিয়ে রাখতে পারে নাই, দমিয়ে রাখতে পারে নাই, ভাঙতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেখানেই ছাই হয়েছে সেখান থেকে আবার জন্ম নিয়েছে। বিরতিতে যাব এবং অ্যাডভোকেট রফিক সিকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। ধন্যবাদ। এবং আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনাতে আবারও ফিরে আসি, বিশেষ করে ডক্টর শরীফুল আলম, আপনার কাছে একটু আসি যে বিষয় আপনি যেই সেক্টরগুলির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে পাবলিক সেক্টর বা প্রশাসনিক যে সেক্টরটি, সেটি সম্পর্কে মানুষের আগ্রহ অনেক বেশি। বিশেষ করে আমরা আজকের গণমাধ্যমে কয়েকটা পেপারে দেখলাম যে অনেকগুলো পজিশনে এখনও আগের সেটআপগুলো বসা আছে। পাশাপাশি আপনি যেহেতু সেই সেক্টরে অনেক কন্ট্রিবিউট করেছেন এবং কাজ করেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিলেন, আর কি করণীয় সেই সেক্টর সম্পর্কে? না, পাবলিক সেক্টর তো একটা বিশাল ব্যাপক ব্যাপার, শুধুমাত্র সিভিল সার্ভিস না, অথবা যারা বর্তমানে এখানে কার্যক্রম পরিচালনা করছেন, সচিব সহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের প্রধানবৃন্দ, তো এদেরকে চেঞ্জ করা একটা, আমি মনে করি যে এটার একটা পার্ট মাত্র, অংশ মাত্র, কিন্তু এটা যদি সংস্কার বলি, এটা একটা ব্যাপক, যে পাবলিক সেক্টরে কার কী ধরনের দায়িত্ব পালন করতে হবে, কোন প্রতিষ্ঠানে কতজন লোক আছে, এবং রাইট কাইন্ড অফ পিপুল আর দেয়ার অর নট, এই সমস্ত ইস্যুগুলো আছে। তারা কি, তাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর কী হবে এবং কিভাবে সেটা মনিটর করা হবে, এই ব্যাপক বিষয়গুলো আসছে, এবং তারা কতটা জনবান্ধব হবে সেই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, তাদের জবাবদিহিতা কেমন হবে, জবাবদিহিতা কার কাছে, এটা কি মন্ত্রীর কাছে নাকি উপদেষ্টাদের কাছে নাকি জনগণের কাছে, বা কিভাবে এটা পিরিয়ডিক্যালি মনিটরড হবে, এই ব্যাপক বিষয় আসবে। তবে যদি আপনি আমাকে যেটা বলেছেন এখন, সেটা সিভিল সার্ভিসে যারা আছে তাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের, মানে আমি আবার বলতে চাই যে সতর্ক থাকা দরকার, যে অন্যায়ভাবে যেন দক্ষ, যোগ্য এবং সৎ অফিসাররা যেন কোনো বৈষম্যের শিকার আবার না হয়। আমি মনে করি যে
সিভিল সার্ভিসের সিস্টেমটা এমন হওয়া উচিত, এটা হওয়া মেরিট বেসড, যোগ্যতা, দক্ষতা, সততা, এটা হওয়ার দরকার প্রধান ক্রাইটেরিয়া। কে কোন ধরনের রাজনৈতিক মতবাদে বিশ্বাস করে সেটা কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। কে কোন এলাকার লোক, কে কোন এলাকায় বসবাস করে, বিশেষ জেলার অধিবাসী কিনা, অথবা সে বস্তিতে বাস করে কিনা, তার সামাজিক ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তার যদি যোগ্যতা থাকে, সততা থাকে, মেধা থাকে, তাকে অবশ্যই সিভিল সার্ভিসে পুরস্কৃত করতে হবে এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এটাই থাকা উচিত। তো এগুলো হচ্ছে মানে বেসিক প্রিন্সিপাল। এগুলো যদি আমরা একটা জিনিস একটু যোগ করি, আজকে আমরা নিউজ পেপারে দেখলাম যে দুর্নীতির বিরুদ্ধে কিছুটা কঠোর অবস্থানে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নমেন্ট সার্ভিসে যারা সরকারি যানবাহন ব্যবহার করেন, যারা 50,000 টাকা উত্তোলন করেছেন, তাদেরকে আরো কোনো অধিদপ্তরের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা অহরহ হচ্ছিল। এক্ষেত্রে বলা আছে যদি এই ধরনের কেউ গাড়ি ব্যবহার করে তাহলে উনি যে 50,000 টাকা পেতেন, এটা 25,000 টাকা পাবেন। তো সুতরাং এটা নিয়মের মধ্যেই আছে, নিয়মের মধ্যেই আছে। কিন্তু এটাকে যদি অনুসরণ করার জন্য করা হয়, ভালো করা মানে অনুসরণ তো করতেই হবে, এটা মনিটর করতে হবে যাতে এটা না হয়। এবং আপনি জানেন যে ইন্টিগ্রিটি যে আমাদের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিতে বিভিন্ন পয়েন্টে নাম্বার দেওয়া হয়। এটা একটা অন্যতম প্রধান এটা ক্রাইটেরিয়া। আমি যেহেতু একটা বুক চ্যাপ্টারও লিখছি এটার উপরে, বইটা স্পিনজারে ছাপাও হয়েছে, সুতরাং এটা আমি মনে করি যে মনিটর করার ব্যাপার এবং বাস্তবায়ন করার ব্যাপার, নীতি এখানে রয়েছে। তবে আমি যেটা এখানে মনে করছি যে সিভিল সার্ভিসে যদি আপনি যারা সৎ, দক্ষ, যোগ্য, তাদেরকে যদি আপনি কোনো কারণে বঞ্চিত করেন তাহলে তাদের মধ্যে হতাশা আসবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে রিজিম বাউন্ড হওয়া উচিত না। যারা দক্ষ, যোগ্য লোক, তারা রিজিম চেঞ্জ হবে, কিন্তু তারা যদি দক্ষ, যোগ্য হয় এবং সততা তাদের থাকে এবং তারা যদি কাজ করার জন্য মানে উপযুক্ত হয়, তাদেরকে কোনোভাবে যেন ভিলিফাই না করা হয়। আগের রিজিমের লোকদেরকে আমরা ঢালাওভাবে ধরেন পানিশমেন্ট দেওয়ার কথা বলতেছি, এটা হয়তো যেহেতু যদি আমি মনে করি যে যদি কারুর কোনো যদি স্পেসিফিক কোনো ফৌজদারি অথবা সিভিল লায়াবিলিটি থাকে, কোনো যদি এরকম কোনো কিছু থাকে, অবশ্যই তারা বিচারের ডিউ প্রসেসের মাধ্যমে তারা হয়তো শাস্তি পাবেন অথবা মুক্তি পাবেন, সেটা পরের ব্যাপার। কিন্তু গয়রাহ সবাইকে দোষ দেওয়াটা আমি যেমন সঠিক মনে করি না, সেই সাথে আবার যেহেতু ফ্যাসিবাদের দোষর হিসাবে সবাই আখ্যায়িত করছে, তাদের পক্ষে কথা বলাটাও একটু রিস্কি। কিন্তু বিষয়টা হলো যে এটা অবশ্যই ন্যায় বিচার ভিত্তিক হতে হবে, ন্যায় ভিত্তিক হতে হবে। একজন অন্যায় করছে, আমরা সমতা কিভাবে প্রতিষ্ঠিত করব, এবং আমরা বলছি বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই। কিন্তু তাদের যারা অন্যায় করেছে তারাও তো শাস্তি পাবেন, তারও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করা হোক, যেন অতি উৎসাহী হয়ে, যেমন আগের রিজিমে অনেকেই হয়তো অন্যায় কাজটা করেছে, সেই অন্যায় কাজে তারা পানিশমেন্ট পাবেন, কিন্তু যারা কোনো অন্যায় করেনি তাদেরকে যেন হেনস্থার শিকার না করা হয়। এইটা আমি মনে করি একটা মেরিট বেস সোসাইটির জন্য, একটা ন্যায়ানুগ সমাজের জন্য এটা আমি মনে করি যে সিন কোয়া নন ফর দিস মানে জাস্ট সোসাইটি। আদারওয়াইজ এটা আমরা আবারও বঞ্চনার শিকার হব, সেটি আমরা অবশ্যই প্রত্যাশা করি না। রহিব, এই জায়গাতে আপনি যেহেতু আইনজীবী, আইনের মানুষ, মানে অনেকেই দেখা যায় এই ধরনের বিপ্লব বা এই ধরনের আনরেস্ট অবস্থা বা কোনো একটা ঘটনার পরে আইন নিজেদের হাতে তুলে নিতে চায়। আপনি আসার অনুষ্ঠানের বাইরেও বলেছিলেন যে গত সরকারের সাধারণ সম্পাদক বলেছিল যে ক্ষমতা পরিবর্তন হলে অনেক মানুষ নিগৃহীত হবে, বা সেরকম কিন্তু পরিস্থিতি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভালোভাবেই এখন পর্যন্ত সেটা মেনটেন করছে। আপনার মন্তব্য কি? মন্তব্য এখানে খুবই স্পষ্ট। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে তাদের স্পষ্টভাবে তিনি বলেছিলেন যে এত অপকর্ম ওনার দলের নেতাকর্মীরা 15 বছরে করেছে, তিনি কিন্তু কখনো কখনো কিন্তু অকপটে কথা বলে ফেলতেন, যেভাবে হোক বের হয়ে যেত না কথাগুলো, যে এত অন্যায় অত্যাচার করেছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, এক রাতেই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করবে, মেরে ফেলবে। কারা মেরে ফেলবে, কে মেরে ফেলবে, সে কথাটা উনি বলেন নাই, কিন্তু এটা তিনি বলেছেন, আশঙ্কা করেছেন। হাসিনা সরকারের পতনের পরে যে সরকারটি ভোটারবিহীন ছিল, ফ্যাসিস্ট ছিল, অবৈধ ছিল, সরকার পতনের পরে সরকারের অনেক মন্ত্রীরা তো পালিয়েছে, কেউ কেউ কোথাও কোথাও ধরা পড়ে আছে। শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার এই রেকর্ড বাংলাদেশের মধ্যে এত সংখ্যক এর আগে হয়নি, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান না। কিন্তু শেখ হাসিনা তো 2 দিন আগে বলেছে তার সরকার সে পালায় না, শেখ মুজিব কন্যা পালাবার মানুষ নয়। কিন্তু স্বাধীনতার যুদ্ধের সময় শুনেছি আওয়ামী লীগ পালিয়েছিল, যুদ্ধ করে নাই, ভারতে যে আরাম করেছে।
সাধারণ জনগণ যুদ্ধ করেছে, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ ঘোষণাই করেন, শুধু যুদ্ধ করেছেন। সেদিন যদি দেশ স্বাধীন না হতো তো জিয়াউর রহমানের কিন্তু ফাঁসি কাস্টে ঝুলতে হতো। সেটা জেনেই তিনি দেশের প্রয়োজনে, দেশমাতৃকার প্রয়োজনে সেদিন যুদ্ধ করেছিলেন, আওয়ামী লীগের লোকেরা নয়। কিন্তু আমরা এই কথা কখনো বলি না শুধু জিয়াউর রহমানই যুদ্ধ করেছেন, বাংলাদেশের আর সাধারণ মানুষ কেউ করে নাই। তো আওয়ামী লীগের মুখে সেটা আসতো। এখন যেটা আমি বলছি, এটা ধরে নাই তত্ত্বাবধায়ক সরকারের, এবং আমি বলবো যে আমাদের বিএনপির নেতা এবং বিএনপির আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কৃতিত্ব এখানে অনেকটা। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার এবং দেশে শান্তি, নিরাপদ একটি আবাসভূমি দেশে প্রতিষ্ঠা করা। যে কারণে সরকার, হাসিনা সরকারের পরিবর্তনের পরেও আমাদের দল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল কোনো সহিংসতার রাজনীতি যেন করা না হয়। এখন যদি বলেন যে কোথাও কোথাও হয়েছে, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে তো 5ই আগস্ট গণভবন সাধারণ জনগণ ঘেরাও করেছে, জনগণ গণভবনে ঢুকেছে, সেটা তো আপনারা সবাই টেলিভিশনে দেখেছেন, সরাসরি দেখেছেন। এটা তো গণ অভ্যুত্থান ছিল, এখানে তো আর বিএনপির বা কারো কোনো ওই সময়টা বাদ ভাঙা জোয়ার ছিল। পরবর্তীতে যদি বলেন বিচ্ছিন্ন ঘটনা, কোথাও কোথাও কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের বাড়িও ভাঙচুর করেছে, এরকম অনেক জায়গায় ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের বিএনপির থেকে স্পষ্টভাবে বলা আছে যে কেউ যেন এরকম জড়িত না হয়। তার মধ্যে ইতিমধ্যে আপনি দেখেছেন কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে যদি কেউ জড়িত হয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব শক্ত হাতে দমন করেছেন। কাউকে কাউকে কোথাও কোথাও বহিষ্কার করেছেন, হ্যাঁ, বহিষ্কার করেছেন। এমনকি এই সাম্প্রতিককালে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আসলে, আমি জানি না, এটি তো পলিটিক্যাল, আবার অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্র্যাটেজি সেরকমই সহিংসতার দিকে না যাওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের তো যে স্ট্র্যাটেজি, একটা সুষ্ঠু শান্তি নিরাপদ পরিবেশ বজায় রাখা, সেদিকে ওনারা যাচ্ছেন। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি, সহযোগিতার সুর নিয়েই বলতেছি যে সরকারের। আমি একটু যোগ করি, বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর আজকে দেখলাম আমির, উনি সাংবাদিকদের সামনে বলছেন যে আমরা দেশের মানুষের খাদেম হয়ে থাকতে চাই। এটিও কি একটি মূল মেসেজ কিনা যে তারাও সহিংসতা পরিহার করতে চাইছে? সব দলগুলো, অন্য দল, দেখেন, রাজনীতি তো মানুষের জন্য, কল্যাণের জন্য। বিএনপির রাজনীতি তাই। আওয়ামী লীগের রাজনীতি শুধু দেখেছি ভিন্ন। যদি বলেন কীরকম, দেখেন বিএনপির রাজনীতি, জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সাধারণ ছাত্রদের একটা ক্ষোভ ছিল যে জিয়াউর রহমান সাহেব কুর্দি পরে আসছেন, ড্রেস পরে আসছেন, তো সেনাবাহিনীর লোক ইত্যাদি ইত্যাদি। সেনাবাহিনীর লোক সেখানে গেছেন, তিনি প্রেসিডেন্ট। ছাত্ররা কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু ইটপাটকেলও নিক্ষেপ করেছিল। ইউজুয়ালি ইউনিফর্ম পরেই যান, অন্য সবাই তাই গিয়েছে। এক্স্যাক্টলি। তিনি কিন্তু একটা ছাত্রের উপর কিন্তু গুলি করার নির্দেশ দেন নাই, একটা ছাত্রকে কিন্তু আহত করেন নাই, বরং একটা বিচ্ছিন্ন একটা ইটের ঢিলের পর কিন্তু তিনি আহত হয়েছিলেন। তিনি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে সমস্ত শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে শিক্ষকদের কাছ থেকে জানতে চেয়েছিলেন কোথায় কোথায় সমস্যা আছে এবং ওনার সরকার কি কি করতে পারে শিক্ষার জন্য। আমি একটু শেষ করে একটু কথা বলতে পারি, আমি একটু বিরতিতে যাব। সেখানে জিয়াউর রহমানের কিন্তু রাজনীতিটা ছিল এরকম, ছাত্রদের। বেগম খালেদা জিয়া সরকারের তাই। এমনকি এই যে তত্ত্বাবধায়ক সরকারটা বেগম খালেদা জিয়ার উপহার, যেটা 12 জুনে আওয়ামী লীগ নির্বাচন করলো, 21 বছর পরে ক্ষমতা আসলো, যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে 3বার ভোটার ছাড়া আওয়ামী লীগ নির্বাচন করলো। কিন্তু শেখ হাসিনাকে দেখেন প্রকারান্তরে ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রদেরকে গুলি করলো, ছাত্রদের বুকে গুলি চালালো, ছাত্রকে হত্যা করলো। এই জায়গাতে আবার ফিরে আসবো, হাজার হাজার ছাত্রকে মারলো, জনতা মারলো, গুম করলো। ধন্যবাদ। আমরা আবারও এইখানে ফিরবো রফিক শিকদার। আমরা একটা বিরতির পরে ফিরছি। দর্শক, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন কি স্যার বলবেন? না, দুজনেই বলবেন। এখনো ব্রেক চলছে। ব্রেকের পরের রাউন্ডটা, ব্রেকের পরের রাউন্ডটা হলো ক্লোজিং রাউন্ড। আপনি আপনার একটু 5 মিনিট, মোট 10 মিনিট, হ্যাঁ, এরকম আলোচনা 10 মিনিট হবে আর কি। হয়তো স্যার বলেন একটু, আবার আমি একটু বললাম, স্যার বলেন, এরকম হতে পারে। ঠিক আছে। আলোচনা খারাপ করতেছে না মনে হয়? না না, বলো, আপনি তো ভালো বলেন। না না না, বলো। আচ্ছা আচ্ছা, স্যার একটু সোজা হয়ে বলবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন রাইট। অধ্যাপক ডক্টর শরীফুল আলম, আমরা যে আলোচনায় ছিলাম, স্যার একটু ফিরে আসি। বিশেষ করে এক ধরনের
মূল আলোচনাগুলোকে একটু র্যাপ আপ করতে চাই, প্লাস সামনের দিনের কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই। ডক্টর শরীফুল আলম, আপনার কাছে বিশেষ করে একটা মোটা দাগে আপনি বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটি দীর্ঘমেয়াদী হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে বা শর্ট টার্মও হতে পারে, এটি ডিসাইড করার টাইম এখন। প্লাস যেগুলো খুব জীবন ঘনিষ্ঠ এবং মানুষ জনগণ চায় এমন বিষয়গুলো আগে সংস্কার করা, সেগুলো নিয়ে আপনি কয়েকটা ইস্যু চিহ্নিত করেছেন। কিন্তু স্পেসিফিক যদি বলা হয় যে ধরা যাক সামনের 3 মাস বা 6 মাসে করণীয়, এরকম কিছু সম্ভাবনা বা সাজেশন আপনার কাছ থেকে যদি পাই। না, অবশ্যই সেটা তো ইম্পর্টেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি কী করতে পারি। সেখানে আমি একটা বলবো যে অ্যাটলিস্ট এটা শুরু করে দেওয়া যায় যে গণহত্যার তড়িৎ বিচার, এবং এটার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা যেতে পারে, যেটা এখনও ইন দি অফিং, যদিও বলা হয়েছে, কিন্তু আমরা এখনও স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। যেটা করলে সাধারণ জনগণ এবং যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা যেমন আশান্বিত হবে এই সরকারের প্রতি, তেমনই আমি মনে করি যে ন্যায় বিচারের দাবিও তাই। এটা তো ইজিলি শুরু করা যেতে পারে, শেষ হবে না, এটা শুরু করা যেতে পারে, এবং অবশ্যই এটা স্পেশাল ট্রাইব্যুনাল হওয়া উচিত। আইনবিদ আছেন আমাদের সামনে, উনি বলতে পারবেন আরো ভালো। যোগ করি, কিন্তু রংপুরে যেই আমাদের শিক্ষার্থী মারা গেল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তার হত্যাকাণ্ড নিয়েই তো ব্যাপক আলোচনা। সেখানে পুলিশের এফআইআর এ কিন্তু অন্য ভিন্ন খাতে এটাকে দেওয়া হয়েছে, সেগুলো কি সংশোধন করা প্রয়োজন? সেটাও আইনের আওতা আনা দরকার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এবং কেন এটা করা হলো সেটা তো সারা বিশ্ব দেখেছে যে তাকে সরাসরি গুলি করা হয়েছে। এটা অবশ্যই আমি মনে করি যে এটা ইট শুড বি টেকেন কেয়ার অফ ভেরি সিরিয়াসলি। সেটা এখনও কিন্তু হয়েছে কতদূর সেটা আমরা জানি না, আপনারা হয়তো আরও বেশি দেখবেন, ভবিষ্যতে হয়তো নেবে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে গণহত্যা। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা আসলে তো সামগ্রিকভাবে আমরা সবাই বিশ্বাস করি, এবং তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারও বিশ্বাস করে যে এটা রাজনৈতিক দলের। প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছে যে রাজনৈতিক দলগুলি ঠিক করবে আমরা কবে যাব এবং কবে নির্বাচন হবে। এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে, কিন্তু সেই সাথে এটাও চিন্তা করতে হবে যে ব্যাপক সংস্কার করলাম যদি যৌন অংশগ্রহণ না থাকে, এবং এটা ভুলে গেলে চলবে না যে আপনার 36 দিনের আন্দোলন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণ হয়েছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এটা কিন্তু 36 দিনের আন্দোলন না, এটা 18 বছরের আন্দোলন। 18 বছরের আন্দোলনে হয়তো ব্যর্থতা আছে। ছাত্ররা যদিও আগস্ট বলেনি, তারা 36 জুলাই বলেছে, কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত চলে গেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এখানে কিন্তু 18 বছরের আন্দোলনের একটা কালমিনেশন হয়েছে, এখানে যে পুঞ্জীভূত ফলাফল আমরা পেয়েছি এবং তার ফল পেয়েছি। তো সুতরাং যদি সংস্কার আমরা করি, এখানে যারা জড়িত ছিল রাজনৈতিক দল, বিভিন্ন দল, বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার ফোরাম সহ নানা দল, তাদেরকে যদি আমরা এই সংস্কার প্রক্রিয়ার অংশ না করি, তাহলে এটা কতটুকু টেকসই হবে সেটা আমার গভীর একটা সন্দেহের বিষয়। নট সন্দেহ, আমি বলবো যে এটা একটা কসম। এই জন্যই কি ডক্টর শরীফ ওই বিএনপি বা রাজনৈতিক অন্য দলগুলো, জামাত বা অন্যরাও বলছে তাদের সাথে রেগুলার একটা সংলাপের ব্যবস্থা থাকা দরকার? রেগুলার সংলাপ তো অবশ্যই থাকতে হবে, সেটা আছে আদান প্রদানের জন্য, কিন্তু স্পেসিফিক্যালি মানে যদি আপনি সংস্কার করেন, যেমন সংবিধান যদি সংস্কার করেন, সেটা অ্যামেন্ডমেন্ট হোক অথবা পুনর্লিখন হোক অথবা যাই কিছু হোক না কেন, এটার সাথে যদি যারা আন্দোলনের স্টেক হোল্ডার তারা যদি সম্পৃক্ত না থাকে, তাহলে এটা টিকে থাকবে না। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমি গত কেয়ারটেকার সরকারে একজন উপদেষ্টার আমি পিএস ছিলাম, তো তখন আমরা অনেক খাটাখাটনি করে ডক্টর শওকতের নেতৃত্বে লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ফিরে আসলো 2009, ফিরে আসার কয়েকদিনের মাথায় এই সংস্কারের ফল লোকাল গভর্নমেন্ট কমিশন কিন্তু স্ক্র্যাপড হয়ে গেল, কোনো কাজ দেয়নি। ডক্টর তোফায়েল আহমেদ ছিলেন। তো সুতরাং এইটা একটা আমাদের জন্য শিক্ষা, অতীত থেকে যদি শিক্ষা নেই তাহলে আবারও হয়তো ভুল হবে। এই জন্য এটা ভুলে গেলে চলবে না যে আমাদের যেমন সংস্কারের তালিকা বাস্তবসম্মত হতে হবে, আবার প্রয়োজনীয় যেটা আবার অ্যাচিভও করতে পারবো আমি 2 বছর, 1.5 বছর বা 1 বছর বা 6 মাস, হোয়াট এভার মে বি দি মেয়াদ, হোয়াট এভার মে বি দি ডিউরেশন, তাহলে আমাদের দেখতে হবে যেটা অ্যাচিভেবল কিনা, বাস্তবসম্মত কিনা, এবং এখানে জন অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এবং সেই সাথে আমি আরেকটা বলবো যে এটা আমাদের মনে হয় অবশ্যই নজরে রাখা দরকার, খুবই দরকার, যেটা ঘোষণা দিয়েছে সরকার কিন্তু আমরা বাস্তব তেমন দেখতে পাই না হাসপাতালগুলোতে গেলে, শহীদ এবং আহতদেরকে
আহতদেরকে যে চিকিৎসা করা দেওয়া দরকার, বিনা খরচে যে চিকিৎসা, সেটা কতদূর বাস্তবায়ন হচ্ছে জনগণকে বোঝাতে হবে, প্রয়োজন জনগণকে দৃশ্যমান, এবং শহীদ যারা আছে, আহত যারা হয়েছে, তাদেরকে যথাযথ পুনর্বাসনের একটা সরকারি প্যাকেজ লাগবে, এবং এটার জন্য প্রয়োজনে একটা আলাদা কর্মসূচি গ্রহণ করতে হবে। আমরা সময়ের স্বল্পতার ভিতরে, ধন্যবাদ ডক্টর শরীফ খুব স্পেসিফিক বলার জন্য। রবি, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, বিশেষ করে জনসম্পৃক্ততা না থাকলে সংস্কার সাস্টেন করে না, যে কথাটি আসলো। দেখুন, আমি মনে করি যে আওয়ামী লীগ তো লুটেরার দল, আজকে পালিয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না কোথাও। আমি সরকারকে বলবো যে তারা যারা অপরাধের সাথে জড়িত, গত 15 বছর গুম, খুন, হত্যাকাণ্ড, নানান অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতারা, আওয়ামী লীগের অধ্যুষিত প্রশাসনের যারা আছে অপকর্মের সাথে জড়িত, তাদেরকে সবাইকেই যারা যারা জড়িত, গণহত্যার সাথে জড়িত। একটা প্রসঙ্গ আমরা প্রায় দেখছি, যাকে গ্রেফতার করা হয় বলা হয় নিউ মার্কেট থানার একটি গাড়ি পোড়ানো মামলায়। না, এটা ছাড়াও তাদের আরো আছে, প্রাসঙ্গিক আছে, ওটা হয়তো ভিতরে বলা আছে। সাংবাদিকরা কিভাবে ব্যাখ্যা দেয় আমি জানি না, কিন্তু আমি বলবো যে তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় দ্রুত আনা উচিত। এক, এটি কি আবার আগে যেমন শুনেছি একটি গাড়ি 150 জন মিলে করেছে? না, এরকম এই সরকারও করবে না, বিএনপি সরকারও করে নাই। অনেক ঘটনা আছে, এগুলো দিয়ে তো মামলা করলে হাজার হাজার মামলা হবে তাদের। 15 বছরে তাদের যে ঘটনাগুলো করছে সারা বাংলাদেশে, হাজার হাজার মামলা হবে তাদের নামে। এরপর আপনি আসেন যে এই যে আন্দোলন কথা বললেন প্রফেসর সাহেব, 9 বছর কিন্তু এরশাদ বিরুদ্ধে আন্দোলন করার পরে 6 ডিসেম্বর কিন্তু আমরা এরশাদের পতন ঘটাইতে পেরেছি। 9 বছর লেগেছে। এই সরকারকে আমরা পতন ঘটাইতে আমাদের 15 বছর লেগেছে। দ্যাট ইজ ট্রু। 15 বছরের সংগ্রাম, 15 বছরের পুঞ্জীভূত নানান ক্ষোভ এসে আমাদের তরুণ ধামাল ছাত্রদের, যাদের নাকি একেবারেই সাহসী বীর, তাদেরকে আমি অভিনন্দন জানাবো। তারা তো আমাদেরই সন্তান, আমার সন্তানেরাও ছিল আন্দোলনে। এখানে কেউ কেউ গন্ধ খুঁজতে চায় যে বিএনপি বা রাজনৈতিক দল আলাদা আর আমাদের ছাত্ররা আলাদা। এই ছাত্ররা তো আমাদেরই সন্তান। বরং যদি খুঁজতে যান যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কোনো সন্তানদেরকে এই আন্দোলনের মধ্যে আমার মনে হয় না দেখা গেছে। আর যদি দেখা গিয়ে থাকে তাহলে তারা প্রমাণ করুক যে আমাদের এই ছেলেটা মারা গেছে আওয়ামী লীগের মন্ত্রী বা এমপির। কথাটা সেটা না, কথাটা হলো আমাদের সেই সকল ছাত্ররা নেমেছে যারা দেশপ্রেম আছে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে সেটা নেই। এখন আপনি আসুন, সেই আন্দোলনের ফসল হিসেবে আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি, সেখানে আমাদের যদি সঠিকভাবে যদি আমরা আমাদের পদক্ষেপগুলো ব্যর্থ হয়ে করতে, তাহলে কিন্তু 71-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছেন তাদের চেতনা, এবং আজকে এই 5ই আগস্ট শহীদ হয়েছে ছাত্র জনতা, তাদের সেই রক্তের যে ঋণ, এটা কিন্তু আমরা শোধ করতে পারলাম না। এখন তাদের ঋণ শোধ করতে হলে আমাদেরকে সেই দিকে কাজ করতে হবে। আর এখানে আজকে আমরা জানলাম যে সংবাদপত্রের যে কালো আইন ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে যে গত সরকারের যে অপকর্মগুলো ছিল শেখ হাসিনার, সেগুলো যেন তুলে ধরা হয় মাঝে মাঝে সংবাদ মাধ্যমে। আর আজকে শেখ হাসিনার দেখলাম যে আরো 5টা মামলা হয়েছে, তার নামে 5টা মামলা হয়েছে। আমাদের নেতা রিজভী আহমেদ একটি সমাবেশে বলেছেন আজকে যে শেখ হাসিনার পরিবারের লোকেরা বিদেশে কি করে। সালমান রহমান আবার বলেছেন প্রকারান্তরে রিমান্ডে যে শেখ হাসিনা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিভাবে লোপাট করে পাচার করেছে সেই কাহিনীও কিন্তু সালমান রহমান বলেছেন। সুতরাং আমি বলবো যে অর্থ পাচারকারী যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একইভাবে যে আপনি বললেন না যে আপনি বললেন না যে ব্যাংকের যে টাকা, এগুলো সমস্ত সংকট কিন্তু হাসিনা সরকারের, এই সমস্ত সংকট, অর্থনৈতিক সংকট, দেশে যদি রাজনীতি ভালো না হয় সেখানে তো অর্থনীতি কখনো ভালো হতে পারে না। সকল সংকট দূর করতে হবে। এবং এই সরকার, আমি বিশ্বাস করি যে তরুণ সমাজ তো ভোট দিতে, তো ভোট থেকে বঞ্চিত, তো দীর্ঘ প্রায় 15 বছর সরকার নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন, সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ করবেন। গণতন্ত্রকে সুসংগত। 30 সেকেন্ডে কিছু যোগ করতে চাচ্ছিলেন? একটু যোগ করতে চাচ্ছিলাম যে আমি এখানে একটু শেষে যোগ করতে চাই যে আমাদেরকে একটু সোল সার্চিং করা উচিত যে আমরা যা করতে চাচ্ছি সঠিকভাবে করছি কিনা। যেমন আমি ওই দিনে শুনতেছিলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে, আমি যদিও শ্বেতপত্র প্রকাশের জন্য উনি দায়িত্বপ্রাপ্ত, আমি ওটা দেখি নাই তার টার্মস অফ রেফারেন্স, কিন্তু ওনার কথা থেকে আমার মনে হলো যে উনি কিভাবে দুর্নীতির রোধ করা যায় তার পদ্ধতি নিয়ে কাজ করছেন। কিন্তু কারা কারা কি দুর্নীতি করেছেন, কোন জায়গায় রাষ্ট্রের ক্ষতি করেছেন, এটা মনে হয় তার পরিধির মধ্যে না। যদি পরিধির মধ্যে না হয়ে থাকে তাহলে আমি মনে করি একটা বিশাল গ্যাপ হচ্ছে। তাদেরকে যদি আড়াল করা হয় তাহলে এটা, এবং সেই সাথে আমি আরেকটা বলবো যে ফ্লিপ সাইড হচ্ছে এই সরকারের
অনেকে মনে করে যেহেতু অনেক কাজে একটু দেরি হচ্ছে, সিভিল সার্ভিসে যারা এই সরকারের মানে আগের সরকারের দোসর হিসেবে পরিচিত, তারা যেহেতু এখনও প্রধান উপদেষ্টার আশেপাশেই রয়েছেন, আচ্ছা, এই দিকটা নিয়ে যাতে চিন্তা করা হয়। আরেকটা আপনার সাথে আরেকটা কথা যোগ করি যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যগুলো আছে তারা কিন্তু আজকে পালিয়ে গেছে, কেউ কেউ পদত্যাগ করেছে, উপাচার্য প্রক্টর। এখন আমার বক্তব্যটা হলো শিক্ষা ব্যবস্থাটাকে সরকার ধ্বংস করে দিয়ে গেছে, আবার স্থানীয় সরকার সেটাকে সরকার ধ্বংস করেছে, এবং সবগুলোকে রিকনস্ট্রাকশন। রফিক শিকদার আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য অবশ্যই, এবং আমাদের সাথে যারা দর্শক ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।